যে একটা আমাদের জীবন চলতে থাকে, এটার যে একটা গতি প্রকৃতি, এটার যে একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, এটা যে একটা একঘেয়েমি, এই সব কিছু থেকে একটা বিস্ফোরণের মতো একটা আনন্দ কতগুলো দিন একেবারে মানে ছোট থেকে যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে এই পুজো পুজো পুজো। আর পুজো মানেই ভীষণ আনন্দ, নতুন জামা পরা, এত ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়া, মানে জীবন যে আনন্দটার দিকে তাকিয়ে থাকে, জীবন তো কাজ করব, খাবো, ঘুমোবো, এটার দিকে তাকায় না, এটা জীবনকে করতে হয়। জীবন তাকিয়ে থাকে একটা এক্সট্রাভ্যাগেন্ট একটা কিছুর দিকে, যেটার দিকে তাকিয়ে থাকে বাঙালির জীবনে, সেটা দুর্গাপুজো। ছন্দ পতনটা তো একটুখানি নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, যে ছন্দটা বাকি ছন্দের সঙ্গে মিলছে না, ছন্দপতনটা তো সেই অর্থে ব্যবহার করা হয়। দুর্গাপুজো তা না, দুর্গাপুজো হচ্ছে ধরো একটা একটা বিট চলছে, হ্যাঁ, এবার একটা লয়টা পাল্টে গেল, একেবারে ওর এমন একটা লয় হলো যখন তুমি নিজেকে মানে একেবারে সেটার মধ্যে একাত্ম হয়ে আনন্দে উচ্চারিত হতে পারছো, এমন একটা লয়, মানে ধরো কি বলবো, যে চূড়ান্ত একটা কিছু, সেটা অনেক ভালো লাগে যে জিনিসটার মধ্যে থাকতে, সেই রকম। হ্যাঁ, ছন্দটা আলাদা, কিন্তু সেই ছন্দটার দিকেই হয়তো আমরা তাকিয়ে থাকি, সেই বদলে যাওয়া ছন্দটা। ছোটবেলার পুজো তো শোনো একদম অন্যরকম ছিল, তখন বড়দের অভিভাবকদের কথায় মানে আনন্দটা হতো খুবই, কিন্তু অভিভাবকদের কন্ট্রোলের মধ্যে ছিলাম আমরা। তাছাড়া ছোটবেলায় আমাদের আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি সবকিছু অন্যরকম ছিল। পুজোয় 4টে জামা হতো কি 5টা জামা হতো, সেটাই আমাদের সারা বছরের জামা, ভালো জামা। এবং ওই পয়লা বৈশাখে 2টো জামা হতো, ওই হচ্ছে আমাদের সারা বছরে 6টা জামা হতো। সেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা পড়তাম। তখনকার মানুষের আর্থিক অবস্থা, মানসিকতা সবকিছু অন্যরকম ছিল। আর সবচেয়ে বড় কথা, আমরা অন্যদের মানে কন্ট্রোলের মধ্যে ছিলাম। আমার ইচ্ছে করলেও আমি রাত 1টার সময় বেরিয়ে পুজো দেখতে পারতাম না। এখন আমি সম্পূর্ণ স্বাধীন, এবং এখন হয়ে গেছে আমাদের সমস্ত আর্থিক আর্থসামাজিক ইয়েটা পুরো বদলে গেছে। এখন সারা বছর ধরে মলে কত কিছু কেনাকাটা করছি, পুজোর সময় মলগুলোয় সেল হয় না, সেল হয় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ওখানে আমরা হুড়ুম দুরুম করে গিয়ে কত কিছু কিনে নিচ্ছি। গড়িয়াহাট থেকে এখন আর কিছু পরার কথা ভাবতেই পারি না, গড়িয়াহাটের কোনো জামা জুতো কোনো কিছু এখন আর আমার মানে পছন্দের জিনিস ওখানে পাওয়া যায় না। ফলে সব কিছুই তো বদলে গেছে। হ্যাঁ, তার মধ্যে পুজোয় এখন আর সেই পুজোয় এখন একটাও জামা হচ্ছে কিনা খেয়াল থাকে, কারণ সারা বছরই তো নতুন কিছু পড়ছি, প্রত্যেক মাসেই তো কিছু না কিছু নতুন কিনছি, পড়ছি। পুজোর মধ্যে হয়তো একদিন একটা পুরনোও পরে নিলাম, কিছু গায়ে মাখি না। হ্যাঁ, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আর সবচেয়ে বড় কথা, এই যে স্বাধীনতাটা, অসম্ভব একটা স্বাধীনতা। এখন তো আমি মানে সারা রাত পুজোয়, গত বছরই আমি বলছি তোমার 10:30টার সময় বেরিয়েছিলাম বন্ধুদের সঙ্গে, নিজে গাড়ি চালিয়ে রাত 4:30 5টার সময় ফিরেছি। সারা কলকাতা আমরা ঠাকুর দেখে বেরিয়েছি। তো সব মিলিয়ে তো ধাপে ধাপে জীবনটা বদলেছে। হ্যাঁ, নিয়মগুলো বদলে গেছে, আগে অন্যের নিয়মে চলতাম, এখন নিজের নিয়মে চলি। তো পুজোও বদলে গেছে খুব। তো একদম ছোটবেলার পুজো মানে ছিল কখন প্যান্ডেলে যাব, কখন বন্ধুদের সঙ্গে ওই করবো, খেলবো, লুকোচুরি খেলা থেকে শুরু করে এইরকম। আর সবাই আসছে, সবাইকে দেখছি, সবাইকে দেখাটা একটা বড় ব্যাপার ছিল ছোটবেলায়। একটা কৈশোর এলো, যৌবন এলো, সেই সময় নিজেকে দেখানোটা একটা বড় ব্যাপার হয়ে গেল। তখন আমি কাউকে দেখার থেকে, অন্যের সাজ দেখার থেকে আমার সাজটা কেউ দেখছে কিনা। আর তখন হচ্ছে লুকোচুরি খেলার দিন ছিল, তখন লুকোচুরি খেলাটা হয়ে গেল একটা প্রেম এবং এই সমস্ত, সেগুলো এখন আবার সব চলে গেছে, এখন একেবারে অন্য অন্য জায়গায় চলে গেছে। তো এইগুলোও বদল, এগুলোও নিজের জীবনের সঙ্গে সঙ্গে মানে বদল আর কি। এখনো অষ্টমীটাই সবচেয়ে স্পেশাল মনে হয়, মনে হয় যে অষ্টমীটাই সেরা দিন। অষ্টমীর জন্যই সবচেয়ে ভালো শাড়িটা, সবচেয়ে বেশি ভালো খাওয়া দাওয়াটা, সব বেস্ট বন্ধু বান্ধবদের সঙ্গে অষ্টমীটা থাকা, সব বেস্ট ঠাকুরগুলো অষ্টমীতে দেখা, এখনো অষ্টমীটাই সেরা দিন মনে হয়। এবারে না মানে এবার অনেক রকম প্ল্যান, কেননা এবারে না সব বন্ধুরাই বাইরে থেকে, যারা যারা বাইরে থাকে তারা সবাই কলকাতায় থাকছে। তো আড্ডা দেওয়া একটা সবচেয়ে বড় প্ল্যান, আর তার সঙ্গে একটু খাওয়া দাওয়া করা, একটু গান টান হবে,
এইটাই আর কি। আর হ্যাঁ অবশ্যই ম্যাজিক স্কোয়ারের আড্ডা, হ্যাঁ বাড়িতে খাওয়া দাওয়া করতে হয়, কেননা বন্ধুরাও আসে, আমার ছেলে আছে তার একটা স্পেশাল মানে সকালবেলায়, রাত্রে সাধারণত বাড়িতে আর কিছু খাওয়া দাওয়া হয় না, রাত্রিটা বাইরেই খাওয়া হয়, তবে বা অন্য কারো বাড়িতে নেমন্তন্ন থাকে, কিন্তু দিনের বেলাটা খুব সুন্দর করে চেষ্টা করি 2-3টে রকম 4টে রকম পদ করে ছেলেকে খাওয়াতে। শুধু পুজোয় আর আমি লেখিকা টেখিকা, আমি এমনিতেই জানো তো ওই সারাক্ষণ আমার লেখক সত্তাটাকে আমার ব্যক্তিগত এবং বাস্তব আর এই জীবনটার মধ্যে বারবার এসে পড়তে দিই না। লেখক সত্তাটা আমার মনে হয় আমার তখনই একমাত্র সামনে এসে দাঁড়ায় যখন আমি বসে লিখি। আর একটা লেখক সত্তা আমার মধ্যে চলতে থাকে, যে লেখক সত্তাটা অবচেতনে চেতনে একটা সবসময় এক ধরনের চিন্তা প্রক্রিয়ার মধ্যে থাকে। কিন্তু আমি ব্যক্তি মানুষটা, আমাকে যারা কাছ থেকে চেনেন, আমার যারা নিকটজন বা আমার সঙ্গে যারা মেশেন, তারা সবসময় বলেন যে আমার মধ্যে আমার লেখক সত্তাটাকে আমি একেবারে লুকিয়ে রাখতে খুব সক্ষম হয়েছি, যেটা কিনা অনেকেই পারে না, তাদের প্রফেশনাল এটা বারবার সামনে এসে দাঁড়ায়, সেটা হয়তো তারা করতে চান। আমি আমার লেখক সত্তাটাকে যতটা সম্ভব লুকিয়ে রেখে আমি যে মানুষটা জীবনটাকে পুরো ওইভাবে দেখতে চাই, লেখক হিসেবে সবসময় নয়, কারণ আমার লেখক হিসেবে জীবনের সামনে সারাক্ষণ দাঁড়ালে আমি একটুখানি লিমিটেড হয়ে যাব। আমি একটা ওপেন রেখেছি আমার জীবনটাকে পুরো জীবনের দিক থেকে। তো সেই জন্য পুজো টুজোর মধ্যে কোনো লেখক সত্তার ব্যাপার নেই। হ্যাঁ যেমন ধরো তোমার হয়তো কখনো কোনো পুজো পরিক্রমায় গেলাম, কোনো জাজ হলাম বা এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে সেক্ষেত্রে তো আমার সেই জায়গাটাই আমাকে দেওয়া হয়, আর সেটা আমাকে মাথাতেও রাখতে হয়। আদারওয়াইজ আমি বলছি যে কোনো একটা সাধারণ মেয়ে, সাধারণ মানুষ যেভাবে পুজোকে দেখে, আমিও ঠিক সেইভাবে দেখার চেষ্টা করি। হয়তো তলে তলে কোথাও এই যে ঘটনা প্রবাহ, যা যা চোখের সামনে মানুষের আনন্দ দুঃখ যা যা ঘটে যাচ্ছে, সেগুলোর প্রতি হয়তো একটা দৃষ্টি কোথাও থাকে, যার মধ্যে থেকে আমার পরের সময় লেখার একটা রস উঠে আসে। থিম পুজোটা আমার একদম ভালো লাগে না, যদিও থিম পুজোটা হয়েছে কি, থিম পুজোটা না হতে হতে উৎকর্ষতার ছোঁয়ার চেষ্টা করতে করতে করতে, যেমন জিরাফের গল্পে আমরা পড়েছিলাম না যে আরো গল্পটা লম্বা হয়ে গেছিল, মানুষ আমাদের বাঙালিদেরও ওই থিম পুজোটাকে মাথায় রেখে এবং শ্রেষ্ঠ হতে হবে এবং চমৎকার একটা চমক দিতে হবে, এইগুলো করতে করতে এই যে একটা আর্ট, হ্যাঁ এই আর্টটা এমন একটা জায়গায় চলে গেছে যে প্রায়শই মনে হয় মা দুর্গা প্রতিমা, মণ্ডপ সজ্জা ইত্যাদি সবকিছু দেখতে দেখতে মনে হয় যে এই কি দশমীর দিন বিসর্জন দিয়ে দেবে, এই অপূর্ব জিনিস কি কোনো একটা মিউজিয়ামে ঠাঁই হওয়া উচিত ছিল না? মানে মনে হয় যে এরকম প্রতি বছরের দুর্গা অসাধারণ সমস্ত কাজগুলো নিয়ে বোধহয় একটা মিউজিয়ামই হতে পারতো। জানি না এই এত অসাধারণ কাজগুলোর কি পরিণতি হয়, শুনেছি অনেক সময় অনেক টেনে নিয়ে যান, কিন্তু এটা এমন একটা জায়গায় চলে গেছে যে এই সূক্ষ্ম শিল্প কাজটাকে, এই ডিভোশনটাকে, হ্যাঁ এটাকে অস্বীকারও করতে পারি না। তেমনি আবার ওইটার মধ্যে না বড্ড মেকি একটা ব্যাপারও রয়েছে, একটা সরলতা ছিল এই সব বারবারি পুজোগুলোর মধ্যে, পাড়ার মধ্যে যেটা আবদ্ধ ছিল। এখন ওই বাইরে থেকে অনেক লোক আসবে, বড় বড় বিজ্ঞাপন হবে, ফার্স্ট হবো সেকেন্ড হবো, এই করতে গিয়ে সেই জিনিসটা হারিয়ে গেছে। অবশ্যই সেই জিনিসটা হারিয়ে গেছে, সেই ঘরোয়া ভাবটা হারিয়ে গেছে। সেই আজকাল হয়েছে না একটা গেট দিয়ে ঢুকতে হবে, আরেকটা গেট দিয়ে, ওর মধ্যে তো ওই এটা পুরো বোধহয় নষ্টই হয়ে যায় একটা ছোট। হ্যাঁ ওগুলোর মধ্যে মজা নেই। কিন্তু আবার আমি যেটা বললাম যে সব সময় তো একটা সবকিছু একটা ভালো দিক থাকে, এই শিল্পটা একটা অন্য জায়গায় পৌঁছে গেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যে একটা কোথাও কোনো দেশে কি তুমি ভাবতে পারো যে এরকম পাড়ায় পাড়ায় এরকম কত সহস্র পুজো হচ্ছে এবং কি অপূর্ব তাদের সমস্ত কাজ কর্ম, হ্যাঁ এই যে এইটা যে অর্গানাইজ করতে পারে যে জাতটা, তুমি ভেবে দেখো একটা বাঙালি সারা বাংলা জুড়ে এই জিনিসটা হচ্ছে, বিরাট একটা কর্মকাণ্ড, কত মানুষ তার মধ্যে ইনভলভ, এবং সেটা একটা তোমার চেন অফ একটা পরপর যে যার নিজের কাজ যদি না করে দায়িত্বের সঙ্গে, তাহলে এই জিনিসটা হওয়া সম্ভব না। তার মানে এটা একটা বিরাট অর্গানাইজেশন। এই অর্গানাইজেশন কেন আমাদের জীবনের অন্য কোথাও নেই?
কেন সেখানে আমরা এতখানি একাত্ম হতে পারি না? সেখানে আমরা কেন একযোগে একটা কিছু করতে পারি না? সেখানে আমরা সব এত বিচ্ছিন্ন কেন? শুধু পুজোর ব্যাপারে আমরা করতে পারি, যেমন আমাদের ক্ষমতা আছে, কিন্তু আমরা সেটা আরো জীবনের আরো অন্যান্য জায়গাগুলো, ধরো একটা প্রতিবাদ করার ক্ষেত্রেই কি একটা কোনো ভুল রাজনৈতিক পরিস্থিতিকে মোকাবিলা করতে আমরা সেই সব জায়গায় তো এইভাবে নিজেদের অর্গানাইজ করতে হতে পারি না, অথচ পুজোর ক্ষেত্রে হতে পারছি। সেই সব প্রশ্ন মনের মধ্যে কিন্তু পুজোয় আমার বর বলেছে যে টাকা বাঁচাও টাকা বাঁচাও টাকা বাঁচাও, সেই জন্য আমি ওকে শাস্তি দেওয়ার জন্য আমি একটা ছাপা শাড়ি কিনে এনেছি। ছাপা শাড়িটা অসাধারণ সুন্দর কনিষ্ঠ করে একটা ছাপা শাড়ি, সেটা ওই তোমার ল্যাভেন্ডার কালারের। তো এখন ওটা তো পরবোই, আর ওটাই পরে ওর